যাত্রীবাহী নৌকো। সেই ঘাটে আগে থেকেই অপেক্ষা করছিল মিহির, ও তার সাথে ছিল একজন 70 বৃদ্ধা। ওই তো দিদুন, নৌকো ঘাটে চলে এসেছে, দেখো। নৌকো থেকে একে একে যাত্রীরা নামতে শুরু করলো। তাদের মাঝখান থেকেই মালপত্র হাতে নেমে এলো এক দম্পতি ও তাদের মেয়ে দীপ্তি। ভিড়ের মধ্যে মিহিরকে ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখে দীপ্তির পা দুটো যেন মুহূর্তের জন্য থমকে গেল। আরে মিহির, তুই এখানে? হ্যাঁ, আমি তো কলেজের ছুটিতে গ্রামে এসেছি। আর তুই? আমিও তাই। তোকে বলেছিলাম না, এই গ্রামেই আমার বাবার আসল বাড়ি। বাহ, তাহলে তো খুবই ভালো। দীপ্তি মা, এই তো আসছি বাবা। বাবা মায়ের তাড়ায় দীপ্তি আর সেখানে দাঁড়াতে পারল না। তাদের সাথে বাড়ির পথ ধরল, কিন্তু মিহিরের দিদার মনোযোগ সেদিকে ছিল না। তার তীক্ষ্ণ ও স্থির দৃষ্টি তখন আটকে ছিল দীপ্তির বাবার দিকে। সেই দৃষ্টিতে মিশে আছে অদ্ভুত রকমের এক বহুদিনের জমে থাকা ক্ষোভ আর চাপা আক্রোশ। এতগুলো বছর পর আবার এই গ্রামে পা রাখলি তুই। তোর এই ফিরে আসার দিনটার জন্যেই আমি এতকাল অপেক্ষা করছিলাম। নিজের ঠাকুমার এই ব্যবহার চোখ এড়ালো না মিহিরের। কি ব্যাপার দিদুন, তুমি যাবে না? মিহিরের কথার কোনো উত্তর না দিয়ে হনহন করে এগোতে লাগলো বাড়ির পথে। দিদুনের আবার কি হলো? ওফ, এই তো কিছুক্ষণ আগে দিব্যি হেসে হেসে কথা বলছিল। কে জানে বাবা, কখন যে কি হয়। ধুর, মাঝখান থেকে মেলাটার যাওয়া হলো না। ঘড়ির কাঁটা 12 ঘর পেরিয়েছে অনেকক্ষণ আগেই। নিজের বিছানায় মটকা মেরে পড়েছিল মিহির। রাত গভীর হলেও কিছুতেই যেন দু চোখের পাতা এক করতে পারছিল না সে। খানিকক্ষণ হাতের মুঠো ফোনটা নিয়ে নাড়াচাড়া করে আবার সেটা রেখে দিল বালিশের পাশে। তার মনে বারবার ওই দিন বিকেলে ঘটে যাওয়া ঘটনাটাই মনে পড়ছিল। আর সেই সাথে তার দিদুনের ওই রকম পরিবর্তিত ব্যবহার তাকে খানিকটা অবাক করেছিল। খোলা জানলার বাইরে থেকে শোনা যাচ্ছিল কয়েকটা শেয়াল কুকুরের বাক বিতণ্ডার কলরব। খানিকটা বিরক্ত হয়ে বিছানায় উঠে বসল মিহির। এইভাবে পারা যায় নাকি? দূর দূর, বিরক্ত লাগছে। একে এই শিয়াল কুকুরগুলো চিৎকার করে কানের মাথা খেয়ে নিল, আর অন্যদিকে বাবারে মশার উৎপাত। মিহির যখন নিজের মনে এসব বিড়বিড় করছিল, তখনই একটা শব্দ মিহিরের কানে আসতে খোলা জানলা দিয়ে দেখল ওর দিদুন কাঁধে একটা ঝোলা নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে মিহির মনে মনে বলল, কি ব্যাপার, দিদুন প্রতিদিন রাত হলেই কোথায় বেরিয়ে যায়? ব্যাপারটা তো মোটেই ঠিক লাগছে না। এইসব ভাবতে ভাবতে মিহিরের দু চোখে ঘুম নেমে এলো। পরের দিন সকালে সূর্যের আলো তার মুখে পড়ার সাথে সাথে তার ঘুম ভাঙতেই সে মোবাইলের স্ক্রিন অন করে দেখল তখন প্রায় 8:30। ঘুম আর বিছানা দুই ত্যাগ করে মিহির দেখল ওর দিদুন চেয়ারে বসে কোনো গভীর চিন্তায় মগ্ন আছেন। কি ভাবছো দিদুন? ও মিহির, ঘুম হয়েছে? হ্যাঁ দিদুন। আচ্ছা দিদুন, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, মানে আজকে তোমাকে তার উত্তর দিতেই হবে। আচ্ছা বল, কি জানতে চাস? আমি তো কোনোদিন তোমাকে এই প্রশ্ন করিনি, তবে আজকে জানতে চাইছি, তুমি প্রতিদিন রাতে কোথায় যাও? বলো না। এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই মিহির। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি জল খাবার বানিয়েছি, খেয়ে নে। কিন্তু দিদুন। মিহিরের দিদুন মিহিরের করা প্রশ্নের কোনো জবাব না দিয়ে সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এইভাবে কেটে গেল 2 দিন। কিন্তু বিগত 2 দিন রাতেও মিহির তার দিদুনকে ঝোলা কাঁধে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছে। ছোট থেকেই সে খুব কষ্ট করে মানুষ হয়েছে তার দিদুনের কাছে, আর সে খুব ছোটতেই সেটা বুঝে গিয়েছিল যে তার দিদুন প্রচণ্ড রাশভারী আর অল্প কথার মানুষ। তাই সে কোনো প্রশ্ন করার সাহস পায়নি। কিন্তু তার দিদার প্রতি তার এটুকু বিশ্বাস ছিল, তার দিদুন এমন কোনো কাজ করবে না
যাতে তার কোনো ক্ষতি হয়। একদিন বিকেলে চেয়ারে বসে কিছু একটা গভীর চিন্তায় মগ্ন ছিল চন্দনা দেবী। এমন সময় চেয়ার ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেলেন দরজার দিকে। দরজা খুলতেই তিনি দেখলেন দরজার অপর প্রান্তে দাঁড়িয়েছে মিহির, আর তার ঠিক পাশে দাঁড়িয়ে আরেকটি মেয়ে, যাকে দিন কতক আগে খেয়াঘাটে দেখেছিল। দীপ্তির দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মিহির চন্দনা দেবীকে বলল, দিদুন, তুমি এভাবে কি দেখছো? ওকে চিন্তা